দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের যে তরুণ উদ্যোক্তা এবং সেই তরুণ উদ্যোক্তারা বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি করেছে এবং সেই তরুণদের উদ্যোগগুলো কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে সেসব নানা বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ তৌকির আহমেদ। তৌকির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে আলোচনার শুরুতে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আমরা তো দেখছি যে বাংলাদেশে একটি তরুণ উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠেছে, যারা পড়াশোনা শেষ করে সরাসরি চাকরির দিকে না গিয়ে তারা নিজেরাই কোনো কিছু করার চেষ্টা করছে, কিংবা কিছুদিন চাকরি করার পর আবার তারা নিজেরাই ব্যবসা কিংবা বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তো সেরকম একটি উদ্যোগের সঙ্গে আপনারাও সম্পৃক্ত হয়েছেন। আপনারা 6 জন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান করেছেন, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনেকটাই আনকমন এবং নামটাও আনকমন, এবং সেই সঙ্গে এটি বলতে গেলে বাংলাদেশে খুবই রেয়ার একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন। সেটি হচ্ছে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি পরিপূর্ণ পরিচর্যা কেন্দ্র আমরা বলতে পারি, সেটি আপনারা করেছেন, যেটার নাম হচ্ছে ইনক্রেডিবল। নামটাও খুব অকল্পনীয়, অবিশ্বাস্য একটি প্রতিষ্ঠান আপনারা করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে অন্যান্য উদ্যোক্তাদের মতো আপনারা কেন একটু ডিফারেন্ট ওয়েতে হাঁটলেন? বাংলাদেশে যে তরুণ উদ্যোক্তারা যে সমস্ত ব্যবসা কিংবা সেবায় সম্পৃক্ত হয়, আপনারা সে পথে না গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে গেলেন। সেই গল্পটা আসলে একটু শুনতে চাই, যে কিভাবে আপনাদের মাথায় এই বিষয়টা আসলো যে আপনারা এরকম একটি উদ্যোগ নিলেন। ধন্যবাদ। আসলে আমাদের ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড আমাদের 6 জন বন্ধুর আসলে একটা প্রতিষ্ঠান। আমরা আসলে 6 জনই আমরা এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন রকম যে থেরাপিউটিক সার্ভিসেস রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দেম হলো যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি। তো আমাদের 6 জনের মধ্যে আমরা 4 জনই হলো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং 2 জন হলো অকুপেশনাল থেরাপিস্ট। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমাদের পড়াশোনা, আমাদের অনার্স মাস্টার্স এই লাইনেই। তো তখন আমরা আসলে আমাদের কর্মজীবনে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা দেখলাম যে এই ধরনের চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আসলে গুটি কয়েক বাংলাদেশে ভালো প্রতিষ্ঠান ছাড়া ওই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। তো তখন আমরা চিন্তা করলাম যে তখন থেকে আমাদের একটা ধারণা ছিল, আমাদের যেহেতু আমরা খুব ক্লোজ ছিলাম 6 জন, তখন আমরা চিন্তা করতাম যে আসলে কি করা যায়। তো তারপরে যেহেতু আমাদের একটা বিশেষ সেক্টর, এখানে আসলে ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট যেহেতু পড়াশোনা, তো চিন্তা করলাম যে যদি এখনই আমরা শুরু করি, আমরা যদি জাস্ট গ্র্যাজুয়েশনের পরে যদি আমরা শুরু করি, দেখা যাবে যে এখানে আমাদের সাস্টেন করাটা খুব টাফ হবে, কারণ আমাদের বিষয়টা জানতে হবে, আসলে আমাদের নলেজ, আমাদের কাছে কেন মানুষ আসবে, সো আমাদের নলেজটাকে আরও ডেভেলপ করতে হবে। তো এইভাবে করতে করতে দেখা গেল যে আমরা প্রায় 6 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের চাকরিরত জীবন কাটালাম। তারপরে আমার মনে পড়ে আর কি 2022-এর দিকে আমি হলো মালয়েশিয়াতে আমি একটা ট্রেনিংয়ের জন্য যাই, আমার পার্সোনাল একটা ট্রেনিংয়ের জন্য। সেখানে ওখানকার যে প্রতিষ্ঠানে আমি ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম, সেখানকার আসলে যে ওই প্রতিষ্ঠানের ওনার, সেও একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ছিল। তো তার সাথে আমার এই ট্রেনিংয়ের ফাঁকে একসময় কথা হতে হতে তখন সে বললো যে কেননা তোমরা কেন করতেছো না বাংলাদেশে, আসলে তো দেখা যাচ্ছে যে এই নিডগুলো অনেক বাড়ছে। সো আমি একটু আপনাকে থামাতে চাই, সেটি হচ্ছে যে আপনি এই রিলেটেডই পড়াশোনা করেছেন। পড়াশোনা করার পর আবার আপনারা চাকরিতে চলে গেলেন, এই 6 বন্ধুই, 6 জনই চাকরি, জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্য। আপনারা কি যখন পড়াশোনা করেন তখনই কি আপনাদের মনে হয়েছিল যে আপনারা পরবর্তীতে উদ্যোক্তা হবেন? প্রথম দিকে আসলে ওরকম মনে হয়নি ওরকম। আমরা চিন্তা করলাম যে আসলে যে কারণ খুবই একটা আপনি প্রথমে শুরুতেই বললেন যে আসলে এই সেক্টর নিয়ে বাংলাদেশে খুবই কাজ হয় কম, তো এটাকে আসলে কমার্শিয়ালাইজ বা বিজনেস হিসেবে কিভাবে নেওয়া যায়, এই চিন্তাটা আমাদের প্রথমে তখন আসেনি। তখন আমরা আসলে ডে বাই ডে যখন আমাদের বয়স বাড়লো, কাজের অভিজ্ঞতাও বাড়া শুরু করলো, তখন আমরা চিন্তা করলাম যে আমরাও যদি চেষ্টা করি, আসলে যদি আমরা একটা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান এরকম করতে পারি, যারা এই ধরনের সুযোগ খুঁজছে, যারা ভালো সার্ভিস চাচ্ছে, তাদের জন্য আসলে এটা ভালো হবে। তো মাথায় ঘুরছিল অনেকদিন যাবত ধরেই, বাট এটা এক্সিকিউশন বা এটার যে আমাদের একটা ইন্সপিরেশন, সেটা আমার ভিতরে কাজ করে হলো মালয়েশিয়াতে যাওয়ার পর। আচ্ছা, তাহলে আপনারা পড়াশোনা করলেন কোথায় এবং জব করলেন কোথায়? আমার পড়াশোনা ছিল হলো
স্কুল কলেজের পরে আমরা গেলাম হলো ইউনিভার্সিটি, সেটা হলো যে সাভারে আমরা সবাই মোটামুটি জানি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ, সিআরপি। ওটার একটা একাডেমিক প্রতিষ্ঠান আছে, সেটার নাম হলো বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট। সেটাকে বিএইচপিআই বলে, সেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা ইনস্টিটিউট। ওখানে আসলে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, ব্যাচেলর অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি 4 বছর মেয়াদি এবং 1 বছর হলো আপনার বাধ্যতামূলক ইন্টার্নশিপ, টোটাল 5 বছরের ব্যাচেলর কোর্স আছে। তো ওখান থেকে আমার আসলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে অনার্স করা। আর ওখানে ওইটা শেষ করার পরেই সাথে সাথে আমার সিআরপিতেই চাকরি হয়ে যায়। আমি মিরপুর সিআরপিতে 1 বছর 4 মাসের মতো ছিলাম। ওখান থেকে তারপরে আমি গেলাম সাজিদা ফাউন্ডেশন নামে একটা এনজিও ছিল, ওখানে অলমোস্ট আমি 4 বছর চাকরি করেছি। ওখান থেকে আসলে পরবর্তীতে তারপর আপনি মালয়েশিয়ায় ট্রেনিং এর জন্য গেলেন, কোথা থেকে? সেটা কি সিআরপির ওখান থেকে নাকি সাজিদা ফাউন্ডেশন? না, আমি যখন সাজিদাতে চাকরি করতাম তখনই আর কি চাকরিরত অবস্থায় আমি কয়েকটা দেশে যাওয়া হয়, সিঙ্গাপুরে, তারপরে ইন্ডিয়াতে, বিভিন্ন জায়গায়। তো ওগুলাতে যাওয়ার পর হয় কি আমার নলেজটা আরো বাড়ে, যে ওখান থেকেও আপনি উৎসাহ পান, তারাও আপনাদেরকে উৎসাহিত করতে থাকে যে আপনারা নিজেরাই কেন করছেন। তখন আসলে দেখা যায় যে আমরা বিভিন্ন দেশে দেখলাম যে আসলে এত সুন্দর করে এই যে প্রাইভেট সেক্টরে এই সার্ভিসগুলা আসলে দেওয়া যায়। তখন আর কি মানে আরও ইন্সপিরেশন বাড়লো আমাদের সবারই। তখন আমরা নিজেরাই ডিসকাশন শুরু করলাম। বাট আমার মেইন ইয়াটা হলো যে আমরা যখন মালয়েশিয়াতে গেলাম, তো ফার্স্ট অফ অল উনি আমাদেরকে বললো যে উনি আমাকে ওনাদের সেন্টার ভিজিট করলো। ওখানে অনেক বাচ্চা দেখলাম যে আমাদের বাংলাদেশে অনেক বাচ্চারা ওখানে থেরাপি নিচ্ছে। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন এরা এখানে আসতেছে, তো বা আমাদের দেশে কেন নাই? তখন বললো যে আসলে তোমাদের দেশে দেখা যায় যে ওরকম মানসম্মত প্রতিষ্ঠান খুব কম, মানে পরিপূর্ণ ইয়াটা কম। তখন ওখান থেকে আমার বেশি ইন্সপিরেশনটা আসে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তার, তরুণ উদ্যোক্তা তো বটেই, বেশিরভাগ উদ্যোক্তাদের পেছনের গল্পটা এরকম, তারা যখন কোনো কিছু শুরু করতে যায় তারা অনেক বাধার সম্মুখীন হয়। আপনাদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা আসলে কেমন? আমাদের ক্ষেত্রেও সেম, আসলে সবকিছু তো সহজে হয় না। দেখা যেত যে আমরা যেখানে কাজ করতাম, চাকরি করতাম, আমরা মোটামুটি বাংলাদেশে এই সেক্টরে মোটামুটি একটা লিডিং পজিশনে ছিলাম, একটা ভালো অ্যামাউন্টে আমরা স্যালারি পেতাম। তারপরে আমার তো তখন আবার রিসেন্ট বিয়ে শাদিও হলো, তো দেখা যায় যে এই অনেক কিছুই আমাদের কাজ করতো আর কি। আমরা স্টিল ইয়াং, তখন আরও ইয়াং ছিলাম, যে আসলে কিভাবে করব, কিভাবে শুরু করব, আসলে এই প্রতিষ্ঠান আসলে সাস্টেনেবল হবে কিনা, যে আমরা এত দূর আগায় নিতে পারবো কিনা, অনেক কিছু চিন্তা করতেছিল। তখন আমরা ভাবলাম যে আসলে বেসিক্যালি আমাদের টেনশনটাই আমাদের মাথার ভিতর বেশি কাজ করতো, যে কি হবে কি হবে না। তো আমার একজন পার্টনার আছে, বা আমাদের যে আসলে এমডি, ওর নাম হলো আহসান। তো আহসান খুব সাহসী একটা ব্যক্তি। আচ্ছা, তখন ও আর কি, তখন আমরা চিন্তা করতেছিলাম, আমাদের ফার্স্ট সেন্টারটা হলো গুলশানে। তো গুলশান তো খুবই প্রমিনেন্ট জায়গা, ওখানে রেন্ট, তারপরে সবকিছু নিয়ে, খরচ সবকিছু নিয়ে, তারপরে আমরা ক্লায়েন্ট পাবো কিনা, ক্লায়েন্টরা আমাদেরকে ট্রাস্ট করবে কিনা। তো ও খুবই উদ্যমী, ও বললো যে করলে আমরা গুলশানেই করবো। আচ্ছা, এরকম একটা ইয়া, যেহেতু আমাদের অফিসও ছিল, আগের অফিসে। শুরু করলেন কত সালে? আমরা 2022-এ শুরু করেছিলাম। আচ্ছা, সো তখন আর কি আমরা এই জিনিসগুলো কাজ করতো। তারপরে দেখা গেল যে রেন্টের ক্ষেত্রেও আমাদের একটা বাধার সম্মুখীন হতে হয়েছে, যেমন এই ধরনের প্রতিষ্ঠান আসলে মানুষ জানে না। সো তারা ভাবতো যে কি হবে এখানে, এগুলো চলবে কিনা, যারা ভাড়া দেবে তারাও আসলে, আমরাও ইয়াং ছিলাম, আমাদেরকেও ট্রাস্ট করতো না, দেখা যেত এইভাবে আর কি, অনেক ইয়া হলো। তারপরে দেখা গেল যে আসলে আরেকটা বড় বিষয় ছিল যে প্রচারণাটা, আমরা ওইভাবে প্রচারণাও করতে পারতাম না, যে দেখা যায় এই ধরনের অ্যাওয়ারনেসটা খুব কম আমাদের দেশে। সো মানুষ এটাকে কিভাবে নিবে, পজিটিভলি নিবে কি নেবে না। তো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজগুলো, এই ধরনের কিছু বাধা ছিল ইনিশিয়ালে। তারপরে আমরা আসলে যেহেতু 6 জন একসাথে ছিলাম, আমাদের মোটিভেশন এবং টার্গেটও এক ছিল। তো 3 বছর এই মানে বাধা পেরিয়ে শুরু করার পর 3 বছর পার হয়ে গেল। এই 3 বছরে আপনাদের অর্জনটা আসলে কতখানি হলো? 3 বছরে আমাদের অর্জন হলো, সবচেয়ে বড় অর্জন হলো আমরা প্রায় 300-350 প্লাস আমরা বাচ্চাদেরকে সার্ভিস দিতে পেরেছি। আমরা শুরু করেছিলাম 2022 সালে গুলশান থেকে, গুলশানের একটা 2টা ফ্লোর নিয়ে। এখন আমাদের বসুন্ধরাতে আমাদের একটা ব্রাঞ্চ আছে, তো মোটামুটি ওটা 5,500 স্কোয়ার ফিটের একটা বড় একটা আমাদের কমার্শিয়াল স্পেস আছে, ওখানে আমাদের একটা সেন্টার আছে। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা আগে ছিলাম 6 জন, এখন আমরা প্রায় 100 প্লাস আমরা মানুষ কাজ করছি। তার মানে এটা কর্মসংস্থানের একটা বড় একটা কর্মসংস্থান। আমরা যেহেতু কর্মসংস্থানের প্রসঙ্গ যেহেতু আসলো, একটা বিষয় বলি যে আমরা জানি যে বাংলাদেশে প্রতি বছর শিক্ষিত তরুণ চাকরি জগতে প্রবেশ করছে প্রায় 20 থেকে 25 লাখ, কিন্তু তারা আসলে কাঙ্ক্ষিত চাকরিটাও আসলে পাচ্ছে না। তার মানে বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো
এই বেকার থেকেই হয়তো অনেকে উদ্যোক্তা হতে চাচ্ছেন, বা আপনাদের মতো যারা উদ্যোক্তা হন বা হবেন, তাদের জন্য আসলে আপনাদের পরামর্শটা কি থাকবে? আমাদের আসলে এই যে আপনি যেটা বললেন যে প্রায় 20 থেকে 25 লাখ তরুণ আসলে বেকার থাকছে, মানে চাকরি জীবনে তারা ট্রাই করছে, চেষ্টা করছে, তাদের দেখা যায় ট্রাই করতে করতে অনেক বছর হারিয়েও যায়। তো যায়। আমাদের এই সেক্টরটা একটু ডিফারেন্ট, আসলে এটা একটা ভালো প্ল্যাটফর্ম আর এটা বলার জন্য। আমাদের এই যে থেরাপি সেক্টরটা বাংলাদেশে খুবই নতুন এবং এটার আসলে প্রচারণাও খুব বেশি নেই। দেখা যায় যে আসলে প্রতি বছর 40 থেকে 50 জন স্পিচ থেরাপি সারা বাংলাদেশ থেকে বের হচ্ছে, কয়েকটা হাতে গোনা 2-1টা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে। অকুপেশনাল থেরাপি শুধুমাত্র সিআরপি থেকে বের হচ্ছে 40 জন। সো এই যে আমাদের এই সাবজেক্টগুলোতে আমরা আসলে ম্যান পাওয়ারের সংকট, আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমাদেরকে এটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে আমাদের ম্যান পাওয়ার সংকটটা অনেক বেশি। সো আমাদের দেখা যায় যে এই যে তরুণরা যদি আমরা চিন্তা করে যদি একটু ডিফারেন্ট সেক্টরগুলোতে আমরা যদি ট্রাই করি, দেখা যায় আমরা তো গতানুগতিক আসলে আমাদের যে সাবজেক্টগুলোতেই আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেগুলোর প্রতি আমাদের একটু ঝোঁক থাকে বেশি। তার বাইরে যদি আমরা এই ধরনের টেকনিক্যাল লাইনগুলো বা এই ধরনের সাবজেক্টগুলোতে যদি পড়াশোনা করা যায়, তাহলে আমার মনে হয় যেমন আমরা প্রতি বছর আসলে আমাদের যত নিড সেই অনুসারে আমরা আমাদের দক্ষ মানুষ পাই না। আচ্ছা ভাই, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ধরেন যে বাংলাদেশে এই চাহিদা সম্পন্ন এই সমস্ত শিশু সংখ্যা তো অনেক বেশি এবং দিনকে দিন বাড়ছেও সেটি, তার মানে কি একটা পর্যায়ে এরকমের প্রতিষ্ঠানের সংখ্যা হয়তো আরও প্রয়োজন হবে, বা আপনারাও শাখা বিস্তৃত করবেন, কিংবা আপনাদের দেখে আরও অনেকে এরকমের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হবে। কিন্তু যে বিষয়টা আপনি যেটা বললেন যে দক্ষ ম্যান পাওয়ার, কারণ এই বিষয়ে তো আসলে বাংলাদেশে খুব বেশি পড়াশোনাও করা হয় না। সম্ভবত হোম ইকোনমিক্সে হয়তোবা শিশু বিকাশ সম্পর্কিত কিছুটা পড়াশোনা করা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে কমিউনিকেশন ডিসঅর্ডার নামে একটা সাবজেক্ট আছে, আর সিআরপিতে হয়। তো খুব বেশি তো সাবজেক্ট তো এখানে পড়াশোনাও করা হয় না। তাহলে ভবিষ্যতে যখন আরও ম্যান পাওয়ারের দরকার হবে তখন এইটা আসলে কিভাবে পূরণ হবে, বা সেই ক্ষেত্রে সরকার আসলে কি করতে পারে? আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উঠিয়েছেন। আসলে আমাদের এই বিজনেসের ক্ষেত্রে বলি বা এই সেবার ক্ষেত্রে বলি, যাই বলি, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আসলে আমাদের যে পরিমাণ আমাদের দেখা যায় যে আমাদের বাচ্চাদের এই ধরনের প্রবলেম রয়েছে সেই অনুসারে আমরা সার্ভিস দিতে পারি না। কারণ দেখা যায় যে থেরাপি এই বিষয়টা হলো যে আমরা যদি ট্রিটমেন্ট বেস প্রসিডিউর, তো 1:1 সার্ভিস দিত, একটা বাচ্চার জন্য একজন থেরাপিস্ট লাগে। তো আমাদের এখানে আসলে দক্ষ ম্যান পাওয়ারের খুবই সংকট, অভাব রয়েছে। কিছু গুতিগয় প্রতিষ্ঠান রয়েছে আপনি যেগুলো বললেন সেখান থেকে তো আছেই। আরেকটা প্রতিষ্ঠান আছে আর্মিদের, একটা বাংলাদেশ সেনাবাহিনী প্রয়াস থেকেও এখন অডিওলজি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে বের হচ্ছে, স্পেশাল এডুকেশনে অনেক ছেলে মেয়ে বের হচ্ছে। সো আসলে এইটাও আসলে এনাফ না। যেমন আমাদের এই সেন্টারে ঢাকা কেন্দ্রিক, আমরা ঢাকায় আমাদের দুইটা প্রমিনেন্ট জায়গায় আমাদের সেন্টার, গুলশান এবং বসুন্ধরা, এখানে আমাদের ম্যান পাওয়ার পেতে অনেক কষ্ট হয়। সো আমরা যেমন অনেকবার চিন্তা করলাম আমরা চিটাগংয়ে একটা ব্রাঞ্চ করব, সেখানে করার সাহস পাচ্ছি না, কারণ হলো এই দক্ষ জনবলের কারণ আমরা আমাদের বিজনেসের মেইন আমাদের মোটোটাই হলো যে আমরা সার্ভিসে কখনো করি না, আমরা কোনো গাফিলতি বা কোনো করি না, আমাদের কোয়ালিটিফুল সার্ভিস আমরা প্রোভাইড করি এবং যারা দক্ষ তাদেরকে দিয়ে আমরা এই সার্ভিসটা। তারপরে আপনি বলছেন যে স্বল্প মেয়াদে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, কিংবা সিআরপির সঙ্গেও যদি সরকার যদি একটা এগ্রিমেন্টে যায়, প্রতি বছর সেখানে ট্রেনিংয়ের জন্য ট্রেনিং করিয়েও তো অনেক ম্যান পাওয়ার তৈরি করা যায়, ট্রেনিং করিয়ে করানো যায়। তারপরে আসলে আমাদের বেসিক্যালি আসলে প্রপার ম্যান পাওয়ার দরকার, কারণ একটা বাচ্চার জীবনের বিষয় তো। সো দেখা যায় যে এই বাচ্চাগুলোকে যত আর্লি এজে আমরা থেরাপি দিতে পারবো তাদের রিকভারি রেটটা তত বেশি থাকে। সো গভর্নমেন্ট যদি চায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, এবং এটা উচিত, এবং আমরাও চেষ্টা করছি, আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে কথা বলছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই সাবজেক্টগুলোর প্রয়োজনীয়তাটা কী। তো এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি চালু করেছে, আশা করছি খুব দ্রুত অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে। আমাদেরও প্ল্যান আছে আসলে এডুকেশনাল সেক্টরে আগানো। জি জি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে বাংলাদেশে তো অনেক মেডিকেল কলেজও আছে, আবার যে জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও এই সাবজেক্টগুলো পড়ানো শুরু হয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে। তো মেডিকেল কলেজগুলোতে এরকমের পড়াশোনা মানে করানো যাবে না কেন, বা সম্ভব কিনা, কিংবা বাংলাদেশের যেগুলো বড় আছে কি বলে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, যেমন আমরা যদি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথাও যদি আমরা বলি, সেখানেও তো এরকমের ব্যবস্থা আছে। অবশ্যই সম্ভব। আসলে এই ধরনের বাচ্চারা কিন্তু প্রথমে আমাদের হসপিটাল সেক্টরেই যায়, ডক্টরের কাছে যায়, বিভিন্ন চাইল্ড নিউরোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ানের কাছে যায়। সো
হসপিটালে যদি অনেক হসপিটালে আছে, যেমন বাংলাদেশে এখন হচ্ছে সব গভর্নমেন্ট হসপিটালে হচ্ছে, যেমন শিশু বিকাশ কেন্দ্র আছে, তারপর প্রাইভেট সেক্টরেও যদি আমরা চিন্তা করি প্রাইভেট হসপিটালগুলোতেও আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার আছে, দেশি বিদেশি অনেক এনজিওতেও আছে। হ্যাঁ, সো বাড়ছে আসলে, বাট প্রপার ওয়েতে ওইভাবেই আটা নাই, কারণ দক্ষ ম্যান পাওয়ারটা দরকার আসলে। আচ্ছা, আপনি যেটি বললেন যে দেশি বিদেশি অনেক এনজিওরাও এ সমস্ত শিশুদেরকে সার্ভিস দিয়ে থাকে। তারপর আমরা বাংলাদেশে দেখি যে অটিজম বিশ্ববিদ্যালয়, দুঃখিত, অটিজম বিদ্যালয় কিংবা বিশেষ চাহিদাপন্ন শিশুদের জন্য বিভিন্ন স্কুল, প্রশিক্ষণ, এগুলো কর্মকাণ্ড কিন্তু আছে। কিন্তু আপনাদের প্রতিষ্ঠানটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো এই সমস্ত প্রতিষ্ঠান থাকার পরেও, সরকারি বেসরকারি উদ্যোগের পরেও আপনাদের যে এই প্রতিষ্ঠান, সেই আপনাদের এই প্রতিষ্ঠানটি ওখান থেকে বা ওদের চেয়ে কতটা ডিফারেন্ট, এবং তাদের শেখানো প্লাস আপনাদের শেখানোর মধ্যে কতখানি পার্থক্য, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানবো। তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের যে সম্ভাবনা, সেটি নিয়ে আলোচনা করছি। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ তৌকির আহমেদ। তৌকির আহমেদ, আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম বিরতির আগে। আপনারা বিশেষ চাহিদাপন্ন শিশুদের জন্য যে পরিপূর্ণ পরিচর্যা কেন্দ্র আপনারা করেছেন, সেটি কেন বাংলাদেশের সরকারি, বেসরকারি কিংবা দেশি বিদেশি প্রতিষ্ঠানের অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় আপনাদের ডিফারেন্সটা আসলে কোথায়, পার্থক্যটা কোথায়? আমাদের আসলে যখন আমরা বললাম তো প্রথমে শুরুতে যে আমরা যখন কর্মক্ষেত্রে কাজ করতে গেলাম, তখন আমরা একটা জিনিসের অভাব দেখলাম, যে আসলে যেটা আপনি বললেন যে পরিপূর্ণ, আসলে আমাদের অটিজম বা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন স্কুল রয়েছে। তো স্কুলগুলোতে আসলে তাদের এডুকেশনটাকে ফোকাস করা হয় বেশি। তারা কিভাবে আসলে তাদের কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা তারা এডুকেশনটাকে কিভাবে আগিয়ে নিবে, এগুলো নিয়ে বেশি কাজ করা হয়। তো আমরা আসলে চিন্তা করলাম যে এই জায়গা থেকে আমরা একটু ডিফারেন্টভাবে কিভাবে করতে পারি। তখন আমরা আমাদের ইউনিক পয়েন্টটা হলো যে আমরা টোটালি আমাদের হলো ট্রিটমেন্ট বেস আমাদের সেন্টারটা। এখানে আমরা আসলে 1:1 প্রতিটা বাচ্চার জন্য আমরা যে থেরাপি, এই ধরনের বাচ্চাদের জন্য একটাই এখন পর্যন্ত ট্রিটমেন্ট আসলে স্বীকৃত, সেটা হলো থেরাপি বেসড ট্রিটমেন্ট। সো এই বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন রকম থেরাপি সার্ভিসেসগুলো চালু করলাম, যেমন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, তারপরে আর্টস অ্যান্ড ক্রাফট থেরাপি, মিউজিক থেরাপি, তারপর সোশ্যাল গ্রুপ ক্লাস। সো এই ধরনের বিভিন্ন রকম আমরা বিভিন্ন থেরাপিটিক অ্যাক্টিভিটিস এবং ট্রিটমেন্ট বেস আসলে আমরা থেরাপিগুলো আমরা চালু করলাম। সো তখন আর কি হচ্ছে কি, দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যদি স্কুলেও যাচ্ছে, তার তো আসলে লাইফ লং তাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ট্রিটমেন্ট প্রয়োজন। তখন তারা আমাদের সেন্টারগুলোতে আসছে এবং তারা এই ধরনের ট্রিটমেন্টগুলো নিচ্ছে আসলে। তো বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল আছে, তারা আসলে স্কুলিংয়ের পাশাপাশি এই থেরাপিগুলো দেওয়ার চেষ্টা করে, বাট থেরাপি একটা লঙ্গার প্রসেস এবং এই বাচ্চাদের প্রতিনিয়ত থেরাপি দরকার হয়। তো আসলে ওই স্কুলগুলোতে বা ওই ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানে ওইগুলো সীমাবদ্ধতা থাকে। বাট আমরা এই ক্ষেত্রে আমাদের বিষয়টা হলো যে একদমই আমরা ট্রিটমেন্ট বেস, আমরা ট্রিটমেন্টটাকে ফোকাস করে আগাচ্ছি। সো আমাদের টার্গেটটা হলো যে মেইন স্ট্রিম স্কুলে বাচ্চাদেরকে পাঠানো। সো আমরা আসলে তাদেরকে পরিপূর্ণ যতটুকু সম্ভব দক্ষ করে তাদেরকে আমরা আসলে স্বাভাবিক যে স্কুলগুলো রয়েছে, স্বাভাবিক জীবনে যাতে তাদেরকে আমরা যেতে দিতে পারি। তার মানে এটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য যে বিশেষ চাহিদাপন্ন শিশুদের জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তার চেয়ে একটু ডিফারেন্ট। যেমন এখানে হয়তো এমনটাও আছে কি না, এটি হচ্ছে যে একটা বাচ্চা হয়তো সব দিক থেকে তার বিকাশ হয়েছে, কিন্তু হয়তো বা শুধুমাত্র কথা বলতে তার ডিলে হচ্ছে, কিংবা আদার সাইড সব ভালো আছে কিন্তু হয়তো তার শারীরিক বিকাশটা হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো আপনারা এখানে, হ্যাঁ, আপনারা যেমন আপনি একটা ভালো পয়েন্ট বলছেন, যেটা হলো যে কথা বলতে গেলে আমরা বলি এখন স্পিচ ডিলে আমাদের ভাষায়। সো স্পিচ ডিলেটা এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে। আসলে দেখা যায় যে এটা বিভিন্ন কারণে হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে, তারপরে আমরা প্রপার টাইম দিতে পারছি না বাচ্চাদেরকে, প্রপার এনভায়রনমেন্ট দিতে পারছি না যেভাবে বিকাশ হওয়া উচিত বাচ্চাদের।
আমাদের প্রপার খেলার জায়গা নেই, বাচ্চারা দেখা যাচ্ছে ছোট ছোট অ্যাপার্টমেন্টেই বড় হচ্ছে বা স্ক্রিনে অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রিজনের কারণে শুধু স্পিচ ডিলে, তার সব ঠিক আছে, সে হয়তো বা কথা কম বলছে, এমনও দেখা যায় যে সে বাসায় ঠিকই কথা বলে, বাট যখন সে স্কুলে যাচ্ছে, স্কুলে যখন একটা গ্রুপের সাথে যখন মিশছে, পেয়ার গ্রুপের সাথে মিশছে, সমবয়সীদের সাথে মিশছে, স্কুলের টিচার যখন কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। সো আমরা এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করি যাদের অনেক মাইনর প্রবলেম আছে, যেমন সোশ্যালাইজেশন অনেক প্রবলেম থাকে অনেক বাচ্চার। দেখা যায় যে একটা বাচ্চা 3 থেকে 4 বছর সে বাসার বাইরে খুব একটা তার এক্সপোজার হয় নাই, সো যখন যে স্কুলে যাচ্ছে হঠাৎ করে বা সোশ্যাল গ্যাদারিংয়ে যাচ্ছে, সে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তো দেখা যায় যে এই ধরনের বাচ্চাদেরকে নিয়েও আমরা করি, আমরা এই ধরনের বাচ্চাদেরকে আমরা সার্ভিস দেই। তারপর অনেক সময় দেখা যায় স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে তাদের ডিসগ্রাফিয়া, তারপরে ডিসল্যাক্সিয়া, যেগুলো হলো লিখতে সমস্যা, পড়তে সমস্যা অনেক ধরনের দেখা যায়, এগুলো খুব মাইনর প্রবলেম থাকে এক একটা বাচ্চার। সো এই ধরনের বাচ্চাদেরকেও আমরা আসলে পরিপূর্ণ বিকাশের জন্য সব ব্যবস্থাই আমরা করে রাখি। আচ্ছা, তো এখন ভবিষ্যৎ আপনাদের পরিকল্পনা কি আছে এই প্রতিষ্ঠানটা নিয়ে? আমাদের আসলে পরিকল্পনা তো অনেক বড়। আমাদের ইচ্ছা যে সারা বাংলাদেশে আমাদের এই সেন্টারটা থাকবে। তার চেয়ে বড় বিষয় হলো যে আমরা একটা বাংলাদেশে চাচ্ছি যে আমরা একটা আইকনিক সেন্টার করতে, যেটা আসলে সবাই রেফারেন্স হিসেবে ইউজ করবে যে হ্যাঁ, ইনক্রেডিবলের মতো করে এরকম করে করা উচিত। তো ওইটা আমরা চেষ্টা করছি। আর আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা হলো যে আমাদের আমরা ক্লায়েন্ট পাই যারা আসলে ঢাকার বাইরে থেকে আসে। এই ধরনের প্রতিষ্ঠান আপনি খেয়াল করে দেখবেন যে মানসম্মত, যারা প্রপার মানে সব কিছু ফলো করে করছে, তারা ম্যাক্সিমামই ঢাকা কেন্দ্রিক। তো ঢাকার বাইরেও আমাদের অনেক, যেমন আমাদের আমাদের মেন বড় শহর হলো চিটংয়েও দেখা যায় যে ওই ধরনের প্রপার এই ধরনের সেন্টারগুলো নেই। তো আমাদের প্ল্যান আছে ঢাকার বাইরে আমাদের এই সেন্টারগুলোকে এক্সপ্লোর করা এবং আরও বড় পরিসরে আগানো। আর একটা বড় বিষয় যেটা ম্যান পাওয়ার নিয়ে কথা বলছিলাম, আমাদের এই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। সো আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্টের সাথে, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, এছাড়া আমরা নিজেরাও যদি কোনো একটা ইনস্টিটিউট করতে পারি, যদি আমাদের ম্যান পাওয়ার যদি আমরা নিজেরা ডেভেলপ করতে পারি, দক্ষ ম্যান পাওয়ারের দরকার, কারণ একটা থেরাপিস্টের উপর একটা বাচ্চার আসলে ফিউচার লাইফটা ডিপেন্ড করে। তো এখন দেখা যায় যে অনেক বেশি এই যে আপনি বললেন যে ম্যান পাওয়ারের অভাবের কারণে অনেক সময় দেখা যায় অনেক ম্যাল প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে প্রপার ওই ধরনের ট্রিটমেন্টটা ঠিক মতো পাচ্ছে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা কিভাবে এই সুযোগটা পাবে? প্রত্যন্ত অঞ্চলে আসলে খুবই খুবই কঠিন এই বিষয়টা। এখনো আমাদের এটাকে আরো অনেক বাড়ানোর সুযোগ আছে। আসলে তারা দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে এক হলো অ্যাওয়ারনেসের অভাব থাকে, তারা হয়তো এটা জানেও না যে এই ধরনের ট্রিটমেন্ট হয়, তারা এটাকে অন্যভাবে পাগল, তারপরে অন্যান্য অনেক ধরনের ইয়া দিয়ে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা? আমার সার্বিকভাবে বলার বিষয়টা হলো যে তরুণদের প্রতি আমার একটা মেসেজ থাকবে, যে আসলে আমরা তো এখন দেখছি যে অনেক তরুণ উদ্যোক্তা অনেক বেশি দেখছি। তো অনেকেই করে কি যে দেখা যায় যে চিন্তা করে যে পড়াশোনার শেষেই সে আসলে বিজনেস বা এরকম কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো সেক্টরে ঝাঁপিয়ে পড়বে। তো আমি এটা করবো যে সবাইকে বলবো যে আগে একটু এক্সপিরিয়েন্স নেওয়া উচিত আসলে, তাহলে ওই বিজনেসটা করতে গেলে ওইটা একটা সাস্টেনেবল বিজনেস হয়। কারণ দেখা যায় যে আমার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার 6-7 বছরের অভিজ্ঞতায় কোথায় আমার বাধা আসতে পারে, কারণ বিভিন্ন জায়গায় কাজ করে দেখেছি আসলে কি ধরনের বাধা হতে পারে সেটা আমি আগে থেকে অ্যাজিউম করতে পারতাম। সো হুট করে যদি আমরা ব্যবসায় নেমে যাই, যে কোনো ব্যবসায় হতে পারে, সেটা আসলে দেখা যায় যে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয় আমাদের, তখন দেখা যায় যে অনেক ভালো ভালো উদ্যোগ আসলে অনেক সময় ঝরে যায়। সো আমি তরুণদের ক্ষেত্রে আমার একটা মেসেজ থাকবে যে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসলে এই ফিল্ডগুলোতে আসা উচিত, এবং আমাদের মাধ্যমে যেমন মানুষের কর্মসংস্থান হচ্ছে, এরকম আরও অন্যান্য তরুণ উদ্যোক্তার মাধ্যমে এরকম কর্মসংস্থান হবে। এবং এই যে বিশেষ এই সেক্টরগুলোতে যে পড়াশোনা করা যায়, এই পড়াশোনাগুলো এগুলো নিয়ে একটু এক্সপ্লোর করলে দেখা যায় যে আমাদের মনে হয় আরও ম্যান পাওয়ার বাড়বে। যখন মানুষের আগ্রহ বাড়বে এইসব সাবজেক্টে পড়াশোনার জন্য, তখন অটোমেটিক দেখা যাবে বিভিন্ন প্রতিষ্ঠানই এগিয়ে আসবে যে এই সাবজেক্টগুলোকে খোলার জন্য, এই ধরনের ম্যান পাওয়ারগুলো বাড়ানোর জন্য। সেই সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হবে। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এটিএন নিউজকে এবং বিস্টককেও ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার এক্সপিরিয়েন্সটা, আমার জার্নিটা শেয়ার করার জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।